নমস্কার, আমার নাম ডক্টর পুরু ধাওয়ান এবং আজকের এই ভিডিওতে আমরা ফসফরাস নিয়ে কথা বলবো। কিডনি ফেল হওয়া রোগীদের মধ্যে ফসফরাস কেন বাড়ে, কি কারণে বাড়ে, এর সমাধান কি এবং এর ফলে আমাদের কি সমস্যা দেখতে পাওয়া যায়। ফসফরাস এমন একটি উপাদান যা আমাদের খাবার-দাবারের জিনিসপত্রে থাকে। আপনি দুধ খেলেও ফসফরাস আছে, ডিম খেলেও ফসফরাস, মাছ-মাংস খেলেও ফসফরাস আছে। এখন আমরা যে এইসব খাবার খাচ্ছি, সবজি খাচ্ছি, দুধ খাচ্ছি, ডাল খাচ্ছি, সবকিছুতেই ফসফরাস থাকে। এই সবকিছুর মধ্যে কমবেশি পরিমাণে ফসফরাস উপস্থিত থাকে। যদি আমাদের কিডনি স্বাভাবিক থাকে, তাহলে এই ফসফরাস আমাদের প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। আর যখন কিডনি খারাপ হয়ে যায়, তখন কিডনির কাজ করার ক্ষমতা কমে যায়। না ঠিকভাবে কিডনি বের করতে পারছে, না ঠিকভাবে ইউরিয়া বের করতে পারছে, না ঠিকভাবে ফসফরাস বের করতে পারছে। যেভাবে কিট শরীরে জমা হচ্ছে, ইউরিয়া জমা হচ্ছে, ঠিক সেভাবেই ফসফরাসও জমা হচ্ছে। যখন ফসফরাস আপনার রক্তে বেশি পরিমাণে জমা হতে শুরু করে, তখন তার কারণে জটিলতা দেখা দেবে। এখন কি জটিলতা হতে পারে, সেটা আমরা বোঝার চেষ্টা করব। তাহলে ফসফরাস যা হয়, যারা কেমিস্ট্রি জানেন তারা জানেন যে ফসফরাস একটু নরম হয়, ক্যালসিয়াম শক্ত হয়, কিন্তু ফসফরাস ক্যালসিয়ামকে পরিবর্তন করতে পারে। তাহলে আমাদের হাড় যেগুলো ক্যালসিয়াম দিয়ে তৈরি, যদি সেখানে ক্যালসিয়াম বেরিয়ে যায় আর ফসফরাস বসে যায়, তাহলে কি হবে? আমাদের শক্ত হাড়গুলো নরম হয়ে যাবে, যার কারণে শরীরে, বিশেষ করে হাড়ে ব্যথা দেখা যায়। এখন আমরা আমাদের হাড়গুলোকে দুর্বলও করতে চাইব না, কারণ আমাদের হাঁটাচলা, ওঠাবসা সবকিছুই এই হাড়গুলোর ওপর নির্ভর করে। তাই হাড়গুলোকে শক্ত রাখার জন্য এই ফসফরাসকে নিয়ন্ত্রণ করতে হয়। দ্বিতীয় যে সবচেয়ে বড় সমস্যা আমরা দেখতে পাই কিডনি রোগীদের মধ্যে ফসফরাসের কারণে, সেটা হলো হৃদযন্ত্রের সমস্যা। যদি আপনার ফসফরাস রক্তের সাপ্লাইয়ের কোনো জায়গায় জমা হতে থাকে, হার্টে যে আর্টারি থাকে সেখানে জমা হয়, তাহলে সেটা ওই জায়গার পথ বন্ধ করে দেবে, ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যাবে। তাই যদি কোনো কিডনি ফেলিওর রোগীর মধ্যে ফসফরাসের পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে এটা বড় সমস্যা হতে পারে। সবচেয়ে প্রথমে যেটা হয়, সেটা হলো কোমরে, হাড়ে, পায়ের হাড়ে ব্যথা হয়, পুরো শরীরে, কাঁধে ব্যথা লেগেই থাকে। তাহলে এই ফসফরাসকে নিয়ন্ত্রণ করতে আমাদের খুব বেশি কষ্ট করতে হয় না। ফসফরাস বাইন্ডার ধরনের ওষুধ পাওয়া যায়, যেটা আমরা খাবারের সঙ্গে খাই। এখন খাবারের মধ্যে যে ফসফরাস থাকে, সেটা রক্তে যেতে পারে না, ওই ওষুধের সঙ্গে আটকে যায় এবং আমরা সেটা মল দ্বারা বের করে দিই, কারণ সেটা আর আমাদের শরীরে কাজে লাগে না। তাই ফসফরাস থেকে হওয়া ক্ষতি রোধ করা যায়। দ্বিতীয় উপায় হলো, যদি রোগীর শরীরে ব্যথা হয়, তাহলে সেখানে ক্যালসিয়াম দেওয়া হয় এবং সঙ্গে ভিটামিন ডি দেওয়া হয়। ক্যালসিয়াম ও ভিটামিন ডি দেওয়ার ফলে কি হয়, ফসফরাস ক্যালসিয়ামকে খুব বেশি রিপ্লেস করতে পারে না, কারণ ভিটামিন ডিও একসাথে যায় এবং ভিটামিন ডি ক্যালসিয়ামকে নিয়মিত হারে জমা করতে থাকে। এতে আমাদের হাড় শক্তিশালী হয়, দুর্বল হয় না। এই দুটি উপায়ের মাধ্যমে আমরা আমাদের শরীরের মধ্যে ফসফরাসের পরিমাণ এবং ফসফরাসজনিত জটিলতাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি। তাই ফসফরাস নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। রিপোর্টে দেখে যদি ফসফরাস বাড়া দেখা যায়, তাহলে সেটি খুব সহজেই ম্যানেজ করা যায়। খাবার দাবার পুরোপুরি বন্ধ করার দরকার নেই, কারণ কিডনি ফেলিউর পেশেন্টের খাবার দাবার অনেকটাই বদলে যায়। যদি আমরা প্রতিটি জিনিস যার মধ্যে ফসফরাস আছে তা বাদ দিই, তাহলে হয়তো পানি ছাড়া আর কিছুই থাকবে না যা পেশেন্ট খেতে পারবে। তাই ফসফরাস নিয়ে খাবার দাবারে খুব বেশি করাতি করা উচিত নয়, কারণ শরীরে যে শক্তি আছে, সেই শক্তি কিডনিরও শক্তি। যদি আপনার শরীরে শক্তি না থাকে, আপনি দুর্বল হন, তাহলে আপনার কিডনিও দুর্বল হবে। আর যদি কিডনি দুর্বল হয়, তাহলে আপনি আশা করতে পারেন না যে সেটা ভালোভাবে কাজ করবে। শরীর থেকে ফসফরাস বের করে দিলেও আমাদের সামগ্রিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হয়, কারণ কিডনির সমস্যা একবার শুরু হলে প্রায় আজীবনই থেকে যায়। যদি আমরা আমাদের শরীরকে দুর্বল করে ফেলি, আমাদের মাসল মাস কমতে শুরু করে, আমাদের চর্বি কমতে শুরু করে, কারণ আমরা খাবার দাবারে খুব বেশি করাতি করে দিই, তাহলে পেশেন্টের জটিলতা বাড়তে শুরু করে, রক্ত তৈরি হওয়া বন্ধ হয়ে যায়, শরীরে যে প্রোটিন আছে সেটাও কমে যায়। প্রোটিন কমে গেলে শরীরে ফোলা আসতে শুরু করে, তারপর পানি জমতে শুরু করে, সেই পানি বুকে জমে যায়, ফুসফুসেও জমে যায়। পেশেন্টকে শ্বাস নিতে সমস্যা হয়। পেশেন্টকে যখন ডায়ালিসিসে নেওয়া হয়, তখন পেশেন্টের শরীরে এতটা শক্তি থাকে না যে সেটা সহ্য করতে পারে। তাই অনেক রকম জটিলতা হয় যখন আমরা খাবারকে খুব বেশি নিয়ন্ত্রণ করি এই ছোট জিনিসগুলো নিয়ন্ত্রণ করার জন্য, যেমন ফসফরাস, প্রোটিন। তাহলে খাবার দাবারে শুধু সেই জিনিসগুলো বাদ দিতে হয় যেগুলোর মধ্যে ফসফরাসের পরিমাণ দরকারের চেয়ে বেশি এবং যেগুলো না খেলেও আমাদের শরীরের কোনো ক্ষতি হয় না। এজন্য আমাদের ডায়েটটা বুঝতে হয়। কিডনি ফেলিউর পেশেন্টের জন্য ডায়েটে কি গুরুত্বপূর্ণ এবং কিভাবে সেটা খেতে হবে। আমি এই ভিডিওতে পুরো ডায়েটের চ্যাপ্টার পড়াতে পারব না। আমি চেষ্টা করব আপনাকে ছোট্ট একটা ঝলক দেখাতে কি খেতে হবে আর কি খাওয়া উচিত নয়। সবজি আর ফলে
আপনাদের খুব স্পষ্ট ধারণা হয়ে যাবে কিভাবে চলা যায়। তাহলে ফসফরাসের পরিমাণ বেশি দেখা যায় দুধের আইটেমে, ননভেজে। তাহলে প্রথম কাজ কি করবেন? আমরা ননভেজ এবং দুধ খাওয়া বাদ দিয়ে দেব। আমরাও হয়ে যাব একেবারে নিরামিষভোজী, ভেগান। আজকাল ভেগান কালচার চলছে। আমরা ভেগান, আমরা দুধ খাই না, ননভেজও খাই না। তাহলে আপনি ভেগান হয়ে গেলেন। আজ থেকে আপনার ফসফরাস কোথা থেকে আসবে? আপনার প্রধান জিনিস আমাদের ফল, সবজি আর শস্য। মোটামুটি এগুলোই তো, তাই না? তাহলে আপনাকে কি খেয়াল রাখতে হবে? যে কোনো সবজি যা পাতা জাতীয়, তার মধ্যে ফসফরাস থাক বা না থাক, কিন্তু পটাশিয়াম অবশ্যই থাকে। তাই আমরা সেটা নিয়ন্ত্রণ করব, ঠিক তো? মাটির নিচে জন্মানো যেসব ব্রাউন রঙের সবজি আছে, সেগুলোর মধ্যে পটাশিয়ামের পরিমাণ অবশ্যই বেশি থাকে। তাই আমরা সেগুলো পটাশিয়ামের জন্য বন্ধ করব, ফসফরাসের জন্য নয়। আমাদের বন্ধ করতেই হবে, কারণ ফসফরাসের চেয়ে হাজার হাজার গুণ বেশি বিপজ্জনক এটা। আপনার পটাশিয়াম ঠিক আছে। তাহলে খাওয়া দাওয়ায় আমরা কি পরিবর্তন করলাম? আমরা ননভেজ ছেড়ে দিলাম, দুধজাত খাবার ছেড়ে দিলাম, সবজির মধ্যে যেগুলো মাটির নিচে জন্মায় সেগুলো বন্ধ করলাম এবং শুধু সবুজ পাতার সবজি রাখলাম। সবজির চাটনি বা গ্রেভি বানানো হয় না, শুধু এটুকু খেয়াল রাখবেন। অর্থাৎ আপনি ধনেপাতা কোনো কিছুর ওপর ছিটিয়ে দিতে পারেন, স্বাদের জন্য ধনেপাতার চাটনি বানাতে পারেন, পুদিনার রুটি বানাতে পারেন। কিন্তু পুদিনার চাটনি বানানো যায় না, এটা মনে রাখবেন। যেমন আমাদের সবুজ শাক আছে, সর্ষে শাক আছে। তাহলে এই যে শাক, এই শাক রান্না করতে পারবেন না। আপনি এই টেবিলে একটু ফ্লেভারের জন্য দিতে পারেন। যেমন মাটির শাক গাজরের সাথে রান্না করলেন, একটু দিলেন, ফ্লেভার এলো, খেয়ে নিলেন। এইভাবে করা যেতে পারে। অথবা আপনি একটু মিশিয়ে নিলেন, সেটা রুটির ময়দায় মিশিয়ে নিলেন, আটেন মিশিয়ে নিলেন, তারপরে তার রুটি বানিয়ে নিলেন, রুটি হয়ে গেল, স্বাদও আছে। ভালো কথা, কোনো সমস্যা নেই, কিন্তু তার চাটনি বা গ্রেভি বানাবেন না। তাহলে এটাই হলো। বাকি যেসব সবজি আছে, সবই খেতে পারো। লোকজন বলে বীজ থাকে, আসলে বীজ থেকেই হয়। বীজের ভেতরে যা থাকে, সেটাই পাথর তৈরি করে। কিডনি ফেল করে না। তাহলে যেসব সবজির মধ্যে বীজ থাকে, সেগুলোও খাওয়া যায়। কারণ আমরা যদি সবকিছুই বন্ধ করে দিই, তাহলে রোগী খাবে কি? তাহলে আপনার বিনস হলো, বেগুন হলো, ঢেঁড়স হলো, গাজর আছে, মূলা আছে, পেঁয়াজ আছে, ফুলকপি আছে। বাজারে আপনি যেসব সবজি দেখতে পান, সেগুলো সবই খাওয়ার উপযোগী। একটি কিডনি রোগীর জন্য। এখন চলুন ফলের দিকে আসি। ফলে আমরা যা নিয়ন্ত্রণ করি, সেটা কখনোই ফসফরাসের কারণে নিয়ন্ত্রণ করি না, ঠিক তো? একটি কিডনি রোগীর ক্ষেত্রে যদি আমরা ফল খেতে নিষেধ করি, তাহলে সেটা করি কারণ ফলে আমাদের বেশি কিছু দেখতে পাওয়া যায়। স্করবিক অ্যাসিড, সিট্রিক অ্যাসিড, এই অ্যাসিডগুলো কিডনি রোগীদের জন্য খুবই বিপজ্জনক জিনিস। এটা কিভাবে বিপজ্জনক, সেটা আমরা বোঝার চেষ্টা করব যখন আপনার কিডনি খারাপ হতে শুরু করে। যখন কিডনি খারাপ হতে শুরু করে, তখন আপনার শরীরে ফসফরাস জমা হতে থাকে, ইউরিয়া জমা হতে থাকে, আরেকটা জিনিসও কেটে যায়। আপনি যদি আপনার স্বাভাবিক ইউরিন রিপোর্ট দেখেন, সেখানে পিএইচ দেখবেন, ইউরিন অ্যাসিডিক থাকে যদি কিডনি খারাপ হয়। এখন রক্তের ভেতরেও এই অ্যাসিড জমা হতে থাকে, রক্তের ভেতরে বাইকার্বনেট কমে যেতে থাকে। রক্ত যতটা অ্যাসিডিক হবে, ততটাই অ্যাসিড বাড়বে। রক্তের এই অ্যাসিড কিডনিকে আরো দ্রুত ক্ষতি করবে, কারণ কিডনি তো আগেই দুর্বল। তাহলে আমরা দেখি, যখন কিডনি ফাংশনের লেভেল বাড়তে শুরু করে 1.3 থেকে 4 পর্যন্ত অনেক ক্ষতি হয়, তখনও খুব বেশি অ্যাসিড জমে না। কিন্তু যখন কিডনির লেভেল 4 ছাড়িয়ে যেতে শুরু করে, তখন রোগীর রক্তে অ্যাসিড খুব দ্রুত জমা হতে থাকে। এবং প্রায়ই এর পেছনে যে কারণটা দেখা যায়, সেটা হলো বাইকার্বনেট আয়নের ঘাটতি। ঠিক আছে, এখন শরীরে বাইকার্বনেট আয়ন কমে গেলে সেটা কিভাবে পূরণ করতে হবে? কিছুই করতে হবে না। বেকিং সোডার ট্যাবলেট পাওয়া যায়, সেটা প্রতিটি কিডনি রোগীকে দেওয়া হয়। ডিফল্ট ভাবেই রোগী সেটা পছন্দ করুক বা না করুক, ওটা দিতেই হবে। খুব কমই হয় যে কোনো রোগীকে এটা দেওয়া হচ্ছে না, কিন্তু তবুও চেক করে দেখুন, তার ওষুধের মধ্যে সোডার ট্যাবলেট, মানে বাইকার্বনেটের ট্যাবলেট নিশ্চয়ই পাবেন। তাহলে আপনাকে আপনার ওষুধগুলো দেখতে হবে। তার গায়ে দেখুন সোডিয়াম বাইকার্বনেট লেখা আছে কিনা। লেখা আছে, কেউ 500 মিলিগ্রাম খাচ্ছেন, কেউ 1000 মিলিগ্রাম খাচ্ছেন। তাহলে যদি 4 এর নিচে থাকে, তাহলে আপনি 500 মিলিগ্রামের ডোজে চালাতে পারেন। যদি তার উপরে থাকে, 1000 মিলিগ্রাম 3 দিনে 3 বার এইভাবে দেওয়া হয়। প্রত্যেক ডাক্তার আলাদাভাবে দেন। আমি পছন্দ করি যে আমরা রোগীর টেস্ট করিয়ে দেখি, রোগীর আসলেই দরকার আছে কিনা। রোগী যদি নিয়মিত টেস্ট করায়, বায়োকেমিক্যাল টেস্ট করায়, তাহলে তার অনুযায়ী ওষুধ ঠিক করা সহজ হয়ে যায়। কিন্তু যদি আপনি ভুল করে আম খান,
কমলা খান, আঙুর খান, তাহলে কি হবে? তাহলে যে অ্যাসিড শরীরে গেছে, সোডার ট্যাবলেট সেটা নিউট্রালাইজ করে দেবে। রক্ত কাজ করবে না। ফলাফল কি হবে? আপনার রক্ত অ্যাসিডিক হয়ে যাবে এবং কিডনিকে দ্রুত ক্ষতি করবে। এই কারণেই যেসব ফল কাঁচা অবস্থায় টক থাকে, পাকলে মিষ্টি হয়ে যায়, সেগুলো নিষিদ্ধ। যেমন আম কাঁচা অবস্থায় টক হয়, পাকলে মিষ্টি হয়ে যায়, খাবেন না। আঙুর কাঁচা অবস্থায় টক, পাকলে মিষ্টি, সেটাও খাবেন না। যে ফল কাঁচা অবস্থায় কষা হয়, পাকলে মিষ্টি হয়ে যায়, সেগুলো খেতে পারেন। যেমন ধরুন আমি যদি জাম কাঁচা অবস্থায় খাই, তাহলে সেটা কষা লাগে, তবুও খেয়ে ফেলি। শরীফা, কাস্টার্ড অ্যাপল কাঁচা অবস্থায় খেলে কেমন কষা লাগে, কিন্তু পাকলে মিষ্টি হয়ে যায়। আপনার যেমন আপেল আছে, সেটা খুব একটা টক হয় না, তাই আমরা আপেল খেতে দিই। আমরুদ আছে, কলা আছে, পাকলে মিষ্টি হয়ে যায়, খেয়ে নাও। পেঁপে আছে, কাঁচা খেলে যেমন হয়, কলা পাকলে মিষ্টি হয়ে যায়। তাহলে এইসব ফল, যেগুলো কাঁচা অবস্থায় ফিকে বা কষা, পাকলে মিষ্টি হয়ে যায়, এগুলো খাওয়া যায়। কারণ এগুলোর মধ্যে অ্যাসিডের পরিমাণ কম থাকে। ঠিক আছে, তো এই ছোট্ট ব্যাপারটা আপনাকে ফলের মধ্যে পরীক্ষা করতে হয়। তাহলে যদি আপনি এই ফলের ভেতরটা পরীক্ষা করে নেন, তাহলে কিডনির কোনো সমস্যা থাকে না। ফসফোসাইসকা করে না দেওয়া বিশেষ কোনো বিষয় নয়। অ্যাসিডের সঙ্গে অবশ্যই খাওয়া-দাওয়া করতে হবে। যখন আমরা নিয়ন্ত্রণ করি, তখন এমনভাবে নিয়ন্ত্রণ করি যাতে শরীরেও শক্তি থাকে এবং শরীরে কোনো ধরনের দুর্বলতা না আসে। আর পটাশিয়াম, ফসফরাস এই সবকিছু নিয়ন্ত্রণে রাখতে হয়, যাতে আমরা কম ইউরিয়া সহজেই সামলাতে পারি। তাই খুব সাবধানে চলতে হয়। ছোট্ট কোনো ভুলও অনেক বড় ক্ষতি করতে পারে। রোগীর জন্য ১ কাপ চাও কখনো, কখনো ক্ষতিকর হতে পারে। তাই আপনি কি জিনিস আপনার শরীরে নিচ্ছেন, সেটা খুব খেয়াল রাখতে হবে। খাবারের ব্যাপারে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। তাই যদি আপনি খাবার-দাবার ভালোভাবে বুঝে নেন, তাহলে শুধু ফসফরাসই নয়, পটাশিয়ামও নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং কিডনিকে খারাপ হওয়া থেকেও বাঁচাতে পারবেন। চলে যাওয়ার আগে আমি চাই আপনি কিছু রোগীর সঙ্গে অবশ্যই দেখা করে যান। কারণ রোগীদের মধ্যে অনেক বেশি নেতিবাচকতা থাকে। "আরে আমি তো মরে যাচ্ছি, আমার তো ডায়ালিসিস হতে চলেছে", এটা ঠিক নয়। আপনাকে বুদ্ধিমত্তা দেখাতে হবে। আপনাকে নিজের শরীরকে বুঝতে হবে, নিজের কিডনিকে বুঝতে হবে। যদি আপনি নিজের শরীর, নিজের কিডনি, নিজের চাহিদাগুলোকে বুঝে নেন এবং মনের উপরে নিজের বুদ্ধিকে নিয়ে আসেন, তাহলে আপনি নিজের মস্তিষ্ক দিয়ে কাজ করা শুরু করেন, মনকে পেছনে ফেলে দেন। মন তো চাঞ্চল। মন তো বলে এটা খাও, ওটা খাও, খাও, ওটা খাও। কিন্তু হ্যাঁ, যদি খেতে না পারো তাহলে খেতে পারবে না। যদি রোগী কয়েক মাস ঠিকভাবে চলে, তাহলে তার অভ্যাস হয়ে যায়। তারপর তার আর কোনো অভিযোগ থাকে না যে আমি এটা কেন খেতে পারছি না, আমি ওটা কেন খেতে পারছি না। সবকিছু বদলে যায়। রোগী নিজের জীবনে খুব আনন্দে উপভোগ করতে শুরু করে। তাই এটা বোঝার দরকার আছে। তাহলে আপনি রোগীর সাথে দেখা করুন, রিপোর্টার দেখুন।